প্রথমত তাৎক্ষণিকভাবে একটা সমাধান তো আমরা নিলাম, একটা উদ্যোগ তো নিলাম, কিন্তু টেকসই বা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আমরা নিচ্ছি কিনা, চ্যালেঞ্জ কি আসলে নিতে? আপনাকে আমি একটা পয়েন্ট বলি যে এই যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হওয়ার পর থেকে আমরা এই যাবৎ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে আমরা 4 বার মিলিত হয়েছি। আজকে সকালেও আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়রা সহ আমরা মিলিত হয়েছি এবং ওনার কাছ থেকে যে সমস্ত নির্দেশনা আমরা পেয়েছি সেই অনুযায়ী কাজ করছি। আমি আপনার মাঝে একটা কথা বলি যে আমাদের আজারবাইজানে ইরান থেকে এসে আজারবাইজানে এসে আমাদের জড়ো হয়ে গেছিল 186 জন বাংলাদেশি প্রবাসী আমাদের ভাই বন্ধুরা যারা এসছেন, তাদেরকে চার্টার্ড ফ্লাইটে করে আমাদের বাংলাদেশে আনবার ব্যবস্থা করা হয়েছে। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করা হয়েছে। আপনি জানেন যে একটা ফ্লাইট চার্টার্ড করতে কত টাকা লাগে, সেখানে মানবিক বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে, টাকার বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়নি। এরপর আরেকটা ফ্লাইট এসছে আপনার আমাদের 280 জন সৌদি আরবের দাম্মাম থেকে ফ্লাইটে, সেটাও একটা ফ্লাইট, বিশেষ ফ্লাইটে করে তাদেরকে আনা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, যেটা জহির ভাই বললেন, সত্যি ঠিক কথাই উনি বলেছেন যে আজকে সকালে মাননীয় প্রধানমন্ত্রী সেই কথাই বলেছেন যে আমাদের এই যে সংকটটা, এটা কিন্তু একটা সম্ভাবনার দ্বারও উন্মোচন করবে। সংকট আমরা স্বাগত জানাই না, কিন্তু এই সংকট থেকে একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। যেমন ধরেন এখন যে সমস্ত ডিস্ট্রাকশন হচ্ছে, এটা রিকনস্ট্রাকশনের জন্য কতগুলো লোকের প্রয়োজন হবে, তাদের এত লোকবল নাই। আমাদের এই লোকবল প্রস্তুত রাখতে হবে। আপনি জানেন যে আমাদের 110টা টিটিসি আছে, মানে ট্রেনিং ইনস্টিটিউট। সেখানের মধ্যে কনস্ট্রাকশন থেকে শুরু করে আমরা মিনিমাম 55টা ট্রেডে আমরা প্রশিক্ষণ দেই। সেই প্রশিক্ষণগুলোর মধ্যে কনস্ট্রাকশন যেমন আছে, তেমন অন্যান্য ট্রেডগুলো আছে। আমরা এখন যে টপ 11 কান্ট্রি আছে আমাদের, যেখানে আমরা ইয়ে করি, হ্যাঁ, সেখানে আমি ধরেন সৌদি আরবিয়া, আরব আমিরাত, ওমান, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, কুয়েত, বাহরাইন, জর্ডান, লেবানন, এই মালদ্বীপ, এই 11টার মধ্যে দেখেন আপনি 9টাই পড়ে গেছে কিন্তু যুদ্ধ পরিস্থিতির মধ্যে। তো এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা আপনি একটা প্রশ্ন করেছিলেন যে কি পরিমাণ লোক যায় বা আছে ওখানে, একদম সঠিক। 2004 থেকে আপনার জানুয়ারি 2004 থেকে আপনার 23 মার্চ 2026 পর্যন্ত আমাদের এখানে যে লোকবলের কথা বলা আছে, সেই লোকবল হচ্ছে যে আমাদের বিদেশে গেছে যত লোক, এই লোকটার মানে এদের সংখ্যা হচ্ছে 1,44,76,19 জন। মানে বাংলাদেশের বাইরে, কিন্তু মধ্যপ্রাচ্যের সংখ্যাটা জানি না। মধ্যপ্রাচ্যের এই সংখ্যা হচ্ছে, এখানে আমি যদি এটা যোগ করি, এটা তা আমরা বলতে পারবো। তো এখন আচ্ছা, আরেকটু বলবেন কি, মানে এই যে সংখ্যাটা বলেন, এটা মানে শুধু একটা পিরিয়ডের, মানে ওখানে স্টুডেন্ট ভিসা যারা গেছে তাদের সংখ্যাও কি আছে? না, স্টুডেন্টের কথা এখানে আসছে না, আমরা শ্রমজীবী। এখন আপনি কথা হচ্ছে এই যে আপনি প্রতি বছরে প্রায় 10 লক্ষ লোক যায় আমাদের। এখন 10 লক্ষ লোক গিয়ে 10 লক্ষ লোক স্থিত হয় না ওখানে। 10 লক্ষ লোক যাচ্ছে, তাদের কেউ আসছে, কেউ ছুটিতে আসছে, কেউ আর চাকরি করে না, আবার যায় আবার আসে, মোটামুটি 10 লক্ষের ভিতরে এটা থাকে। তো আমাদের এখন টার্গেট যেটা হচ্ছে, সেটা আমরা যে এই যে আপনি বললেন যে সংকট থেকে সম্ভাবনাটা, এটা আমরা এখন এরকম ব্যবস্থাটা আমরা করতে চাই। আমরা যেমন আগামী দিন 12টার সময় আমরা এই সমস্ত দেশের অ্যাম্বাসেডর এবং আমাদের যারা লেবার উইং এর লোকজন আছেন, তাদের সঙ্গে আমাদের জুমে মিটিং হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন যে এই সংকট থেকে সম্ভাবনা তাদের কি কি আছে, এবং বিশেষ করে কনস্ট্রাকশন এবং অন্যান্য আনস্কিল লেবার এবং অন্যান্য লেবার তো আছেই, হোয়াইট কলারের অর্থাৎ প্রফেশনাল কীরকম যেতে পারে, সেই রকম সম্ভাবনাগুলিকে কীভাবে এক্সপ্লোর করা যায়, সেই বিষয়গুলো আলোচনা করার জন্য কালকে আমরা 12টার সময় জুমে মিটিং ডেকেছি আমাদের এমবেসির সঙ্গে এবং আমাদের লেবার উইংয়ের সঙ্গে। তাদের সঙ্গে কালকে কথা বলে আমরা একটা মানে যে আজকে রাত 12টার পর কালকে আগামী দিন 12টায়, মানে আজ 12টায় আর কি, দুপুরে। তো এখন আমরা একটা কর্মপরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রীকে দিব সেই বিষয়ে। রাষ্ট্রদূতরা কি মানে সব দেশে নাকি না, এই মধ্যপ্রাচ্যে তাদের যেখানে সংকট আছে সেখান থেকে সম্ভাবনাটা কিভাবে আহরণ করা যায় সেইটা নিয়ে প্রধানমন্ত্রী বিশেষভাবে আমাদেরকে বলেছেন যে সেই বিষয়টা আপনারা দেখেন। সেই বিষয়টা দেখে আপনাদের টিটিসিতে যাদের যে সমস্ত ট্রেনিং লাগবে, দেশে যেই ধরনের ট্রেডের জন্য ডিমান্ড আছে, আপনারা সেইভাবে আপনাদের
কর্মীদের প্রস্তুত করেন, সেটার জন্য আপনাদের কি করতে হবে। এই ট্রেনিং সেন্টার 110টা ট্রেনিং সেন্টারের যারা আসলে ট্রেনিং করাবেন তাদের দক্ষতার জায়গাটা কেমন, আর মনিটরিংটা বা কিভাবে হবে? তাদের দক্ষতার জায়গাটা তো অনেক ভালো, কারণ এই কারণে ভালো যে আমি তো তাকে ট্রেনিং দিয়েই, আমার ট্রেনিং দিয়ে কিন্তু দিলেই ওই দেশ নেয় না, ওই দেশ নিজে একটা পরীক্ষা নেয়, তাদের নিজের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর তারা যায়। এই জন্য আমি দাবি করতে পারি যে আমাদের ট্রেনিং ইনস্টিটিউটগুলো ভালো ট্রেনিং দিচ্ছে, কারণ খুব বেশি মানে আমরা ফেল করার সংখ্যা নাই। যে ট্রেনিংটা আমরা দিচ্ছি, ধরেন আমি সৌদি আরবে কনস্ট্রাকশনের ট্রেনিং দিচ্ছি বা লোডিং বা আনলোডিং এর দিচ্ছি, তারা কিন্তু তাকামূলের মাধ্যমে তারা একটা পরীক্ষা নেয়, নিয়ে তারা উত্তীর্ণ হলে পরে তারা ওখানে নেয়। তো সেইভাবে ব্যর্থ হওয়ার সংখ্যা খুব বেশি আমাদের নাই। আমাদের ট্রেনিং সেন্টারগুলো ওয়েল ইকুইপড, এবং এরই মধ্যে আমাদের কিন্তু যে সমস্ত আমাদের যেগুলোকে আমাদের একটু ভারসাম্যহীনতা ছিল, যেখানে আমাদের অভাব ছিল, সেগুলো কিন্তু আমরা পূরণ করার চেষ্টা করেছি যন্ত্রপাতি দিয়ে। আচ্ছা, আমি এখানে একটু থামে আপনাকে। আমি মোটামুটিভাবে নির্দেশনা জায়গাগুলো আপনার কাছ থেকে কিছু পেলাম, আরও কিছু জানার চেষ্টা করব, এবং এরপরে যখন আপনার কাছে আসবে তখন দুটো বিষয় একটু জানবো। প্রথমত, আমাদের দিক থেকে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আমরা ঠিকঠাক করলাম, প্রশিক্ষণ দিয়ে মানুষদেরকেও ঠিকমতো মানে যোগ্য করে তুললাম, কিন্তু যারা আসলে এজেন্সি হিসেবে কাজ করবে রিক্রুটমেন্টের জন্য, তারা কতটা ঠিকঠাক কাজ করছে, সেখানে গলদ আছে কিনা সেটা কিভাবে দেখা হবে। এবং প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন আইন 2026-এর খসড়া প্রণয়ন করা হয়েছে আমরা শুনতে পাচ্ছি, সেখানে কি আছে সেটা একটু জানার চেষ্টা করব। আমি এই ফাঁকে জনাব আখতারুজ্জামান বাচ্চু, আপনি কি আমাদেরকে বলতে পারেন যে প্রধানমন্ত্রী আপনাদেরকে কি কি নির্দেশ দিয়েছেন এই সংকটময় পরিস্থিতিতে, এবং আপনারা আসলে সেই নির্দেশনার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে কি ধরনের ব্যবস্থাপনা নিচ্ছেন, যেহেতু কঠিন একটা সময়? আপনি যথার্থই বলেছেন, দেশে কি সারা বিশ্বে এখন এই ইরান এবং ইসরায়েল যুদ্ধে একটি কঠিন পরিস্থিতি পার করছে, বাংলাদেশের ব্যতিক্রম না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই 28শে ফেব্রুয়ারি থেকে এই যুদ্ধটা চলছে, এরপর থেকে উনি নিরবচ্ছিন্ন ভাবে সব সংশ্লিষ্ট, এখানে সিনিয়র সচিব মহোদয় আছেন, উনি যথার্থই বলেছেন, ওনাদেরকে এবং আমাদেরকে যে উনি নির্দেশনা দিয়ে যাচ্ছেন, প্রতিনিয়ত নির্দেশনা দিয়ে যাচ্ছেন, এবং আমরা ইতিমধ্যে সরকারের তরফ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, হটলাইন খোলা হয়েছে, এবং দেশে ফিরিয়ে আনার পরিস্থিতি, যে কোনো পরিস্থিতি দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং যদি কেউ মারা যান তাদের ক্ষতিপূরণ এবং পরিবারের দায় দায়িত্ব নেওয়া হয়েছে, এবং তাদের সন্তানদেরকে লেখাপড়া সহ সব ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এইটা আপনারা যেটা বলেছেন যে একটা এই যুদ্ধ পরিস্থিতিটা আসলে এটা কারো কাম্য না, কিন্তু এটা তো আমাদের আসলে এর মধ্যে নাই। তবে এই পরিস্থিতিটা আমাদের মোকাবেলার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, মাননীয় প্রধানমন্ত্রী সব ধরনের নির্দেশনা দিয়েছেন। উনি দেখেন যে আজকেও উনি কিন্তু সেই সকাল 9টা 1 মিনিটে অফিসে গিয়েছেন, 9:45 উনি অফিস থেকে বের হয়েছেন। উনি নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন, প্রবাসী এবং দেশে যারা আছেন সবার দেশের অগ্রগতি উন্নয়নে কাজ করার জন্য। এখন এই সংকট মোকাবেলার জন্য উনি সব ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন। আমরা সেভাবে প্রবাসীদের সাথে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন দূতাবাসের সাথে যোগাযোগ রাখা হচ্ছে, আন্তঃমন্ত্রণালয় মিটিং হচ্ছে, এবং সিনিয়র সচিব মহোদয় বলেছেন জুম মিটিং হচ্ছে। আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি, আমরা আমাদের এলাকায় যারা আছেন, যেসব প্রবাসীরা আছেন, তালিকা প্রণয়ন করছি, সরকারি যারা ইউনো মহোদয় আছেন, অন্যান্য যারা আছেন, সরকারের যত কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছেন, তাদের সাথে আমরা মিটিং করছি। মিটিং করে সব তথ্য উপাত্ত তাদেরকে নিয়ে আমাদের উপজেলা, বফরগাঁও উপজেলা পৌরসভা, পাগলা থানায় কতজন আছেন এবং কে কোন দেশে আছেন, কি পরিস্থিতিতে আছেন, তাদের সাথে আমরা নিবিড় ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছি, এবং যে কোনো পরিস্থিতিতে আমরা আশ্বস্ত করছি। আপনি এই যে যুদ্ধকালীন পরিস্থিতিতে যা যা করছেন সেগুলো বললেন, এরপরে যখন আপনার কাছে আসবে তখন আলোচনার পরিধিটা আমরা একটু বাড়াতে চাই এভাবে যে আমরা আসলে একটা টেকসই সমাধান খুঁজছি, যেটা আসলে জহুরুল সাংবাদিক খুব চমৎকার করে বলছিলেন। সেই জায়গা থেকে আপনাদের জনপ্রতিনিধি হিসেবে কিছু দায়িত্ব আছে, বোধ করি সেই জায়গাটা নিশ্চয়ই আপনারা এর মধ্যে অ্যাড্রেস করেছেন। তার ভিতরে একটা হচ্ছে যে কী পরিমাণ মানুষ আপনাদের ওই জায়গা থেকে যোগ্য হয়েই বিদেশে যেতে পারছেন, অর্থাৎ শুধুমাত্র টাকার লোভে পড়ে আদম ব্যবসায়ীদের হাত ধরে প্রতারিত না হয়ে একটা যোগ্যতা নিয়ে তারা কী পরিমাণ যেতে পারছেন, সেদিকে আপনাদের নজরটা কেমন, এটা নিয়ে একটু কথা বলবো। তার আগে জরুরি একটু যুক্ত করবেন আপনি, মানে আমাদের এয়ারপোর্টে যখন আমরা বাইরে থেকে উন্নত দেশ থেকে এখানে নামার পর একটু হতাশ হয়ে যায় ম্যানেজমেন্ট দেখে, তাই না? যে এখানে কিছু ট্রলির সমস্যা আছে, যারা বয়োজ্যেষ্ঠ বাবা মা কিংবা আরও প্রবীণ যারা,
তাদের জন্য যে হুইল চেয়ার, সেই হুইল চেয়ারের সাপোর্টও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। বেল্টের মধ্যে ব্যাগ ঘুরছে, আমরা 4-5টা ব্যাগের জন্য 1.5 থেকে 2 ঘন্টা কেবল বসেই আছি। মানে এই সমস্ত ব্যাপারগুলো তো একটু নজর দেওয়া প্রয়োজন। যদিও এখন অনেকগুলো সংস্থা আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা রয়েছে। কোনো সাজেশন তো যেহেতু সচিব মহোদয় এখানে আছেন, আসলে এই আলোচনাটি এই ফ্রাস্ট্রেশনটা কিন্তু দীর্ঘদিনের, এবং আমি মনে করি এটা একটা রুচির সংকট আসলে। মানে এটা কোনো ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু না। আপনি এয়ারপোর্টে যে কথাগুলো বললেন যে এখানকার মানে সার্ভিস প্রোভাইডিং যে মানসিকতা, এটার জন্য খুব বেশি কি বলবো যে বিশাল কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই। শুধুমাত্র প্রয়োজন হচ্ছে যে আপনার একটা সদিচ্ছা, যে আপনি এয়ারপোর্ট ম্যানেজমেন্টটা যাতে সুষ্ঠুভাবে শৃঙ্খলার সঙ্গে মানে করবেন, এই সিদ্ধান্তটি যথেষ্ট। আমি মনে করি যে নতুন অ্যাডমিনিস্ট্রেশন যখন এসেছে, এই ছোট ছোট দেখেন কিছু স্মল স্টেপস কিন্তু আমাদেরকে কিন্তু আপ্লুত করে ফেলেছে। কি অনারেবল প্রাইম মিনিস্টার, তার যে সময়ানুবর্তিতা, উনি টাইমলি অফিসে যাচ্ছেন, উনি দীর্ঘ সময় কাজ করছেন, উনি সাশ্রয়ের কথা বলছেন, উনি পায়ে হাঁটছেন, মানে হেঁটে অল্প দূরত্বে জায়গায় হচ্ছেন, উনি নিজের ভেহিকেল ইউজ করছেন, উনি নিজের তেল ব্যবহার করছেন। দিস আর ভেরি স্মল এক্সাম্পলস, কিন্তু ইট গিভস এ হিউজ বুস্ট এবং মোটিভেশন সোসাইটিতে। তা এখন এয়ারপোর্টের কথা যেটা আপনি তুললেন, আমি এটাকে রিলেট করার জন্য কথাগুলো বললাম। এয়ারপোর্টে যে তুললেন, এয়ারপোর্টে পরিচ্ছন্ন রাখা, এয়ারপোর্টে দালালদের দৌরাত্ম কমানো, এয়ারপোর্টে ট্রান্সপোর্ট সার্ভিসকে একটু আধুনিকায়ন করা, কিছু ট্রলি বাড়িয়ে দেওয়া, সেখানকার কি বলবো যে কর্মীদেরকে আরো দক্ষ করে তোলা, এগুলো তো বিশাল কোনো ইনভেস্টমেন্টের কোনো ব্যাপার নয়। আপনি সারা বাংলাদেশকে অনেকভাবে কিন্তু আপনি আধুনিকায়ন করতে পারেন, কিন্তু আপনার গেটওয়ে হচ্ছে এয়ারপোর্ট, এবং সেখানে আপনার এই রেমিটেন্স যোদ্ধারা এখানে এসে অবতরণ করছে, এখান থেকে বিদেশে যাচ্ছে। যদি তাদের জন্য আপনি একটা কমফোর্টেবল একটা গেটওয়ে করতে পারেন, তাহলে এটা সারা বিশ্বে একটা নতুন একটা বার্তা দিবে। একই সঙ্গে এই রেমিটেন্স যোদ্ধা শুধু মুখে বলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনি দেখেন আজকে কি পরিমাণ ক্রাইসিস ফিল হচ্ছে আমাদেরকে, যে মধ্যপ্রাচ্যে ওনারা যদি আপনার কর্মহীন হয়ে পড়েন, যদি তাদেরকে ফেরত আসতে হয়, তাহলে টোটাল ইকোনমি উইল বি জিওপার্ডাইজড। তো এইটা চিন্তা করে আমাদেরকে শুধুমাত্র ওই কর্মীদেরকে নয়, তাদের পরিবারকেও, দেশে যারা আছে তাদের পরিবারকেও তো ইমিডিয়েট কিন্তু সুরক্ষা দেওয়ার কথা ভাবতে হবে। তাদেরকে নানাভাবে সামাজিক সুরক্ষার মধ্যে আনতে হবে, যাতে করে তারা কমফোর্ট পায়। সরকার তাদেরকে যে এক্সট্রা মনোযোগ দিচ্ছে এবং তাদের প্রতি যে তার একটা কেয়ার রয়েছে, এটা যাতে প্রকাশিত হয়। তারা সময়ে দুর্দিনে কিন্তু তারা এটা চায় সরকারের কাছে। আমি মনে করি যে এগুলো কিন্তু খুব বড় ধরনের কোনো সিদ্ধান্ত না, এগুলো শুধুমাত্র সদিচ্ছা এবং একটা কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, যে আমরা আমাদের এই কর্মীদেরকে রেসপেক্টফুলি ট্রিট করব। আপনি দেখেন ইন্টারিম গভর্নমেন্টের সময় মুখে কিন্তু বলা হয়েছে যে তাদের জন্য একটা কর্নার করা হয়েছে, তাদের জন্য চা কফির ব্যবস্থা করা হয়েছে। এগুলো কিন্তু লোক দেখানো ব্যাপার। যদি আপনি জেনুইনলি, যদি আপনার গুড ইন্টেনশন থাকে, তাহলেও তাদেরকে কিন্তু আপনি সম্মানের সঙ্গে ট্রিট করতে পারেন। এবং এটা আমি মনে করি যে নতুন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এই পদক্ষেপগুলো কিন্তু তাদের জনগণের কাছে তাদের অ্যাকসেপ্টেন্স অনেক বাড়িয়ে দেবে, এবং সেটা সম্ভব। আরেকটা বিষয় যেটা বললেন, সচিব মহোদয় বলেছেন, যেটা আমি শুরুতে বলছিলাম, যে স্মল ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য তারা ইমিডিয়েট ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য যেগুলো করছেন, এগুলো হয়তো বা আরো বিস্তৃত করা যেতে পারে, সেগুলো তারা করবেন। কিন্তু লং টার্ম যে প্ল্যানিংগুলো করছেন, এটাতে কিন্তু আমি নিজেও মানে কি বলবো যে আগ্রহী হয়ে উঠছি, যে ইয়েস, সামনের দিনগুলোতে আমরা যদি এই সংকটকে কেন্দ্র করে ভবিষ্যৎমুখী যদি পরিকল্পনা প্রণয়ন করি, আমাদের বিশাল শ্রমবাজারের কিন্তু চাহিদা, মানে কি বলবো, হাতছানি রয়েছে। এবং একই সঙ্গে শুধু মধ্যপ্রাচ্য না, এই সংকট, মধ্যপ্রাচ্যের সংকট কিন্তু আমাদেরকে নতুন বাজার খোলার ব্যাপারে সিরিয়াস করে তুলবে। আমাদেরকে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারগুলোতে, ইউরোপের বাজারগুলোতে, আফ্রিকান ইয়াতে, মানে কোনো যদি শ্রমবাজার থাকে, সেসব জায়গাগুলোতে কিন্তু আমাদের, আমি মনে করি যে প্রবাসী কল্যাণ, প্রত্যেকটা সংকট সমাধানের জন্য আমাদের যে ব্রেইনস্টর্মিং হয়, সেখান থেকে অনেক অভিজ্ঞতা আমরা পাই, অনেক সমাধানের পথ খুলে যায়। অ্যাবসলিউটলি, এটাকে শুধু হতাশ হওয়ার কোনো কারণ নেই, এটা থেকে নতুন সম্ভাবনা দিগন্ত উন্মোচিত হবে, এটাই আমি মনে করি। আমি ডক্টর যেটা বললেন, আমি একটু এয়ারপোর্টের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করি। এয়ারপোর্ট ব্যাপারটা কি? এয়ারপোর্টটা তো আমার মন্ত্রণালয়ের অধীনস্থ কোনো প্রতিষ্ঠান না, এয়ারপোর্টটা সিভিল এভিয়েশনের। কিন্তু তারপরও কিন্তু আমার 176 জন লোক আমার প্রবাসীদেরকে সহযোগিতা করার জন্য ওখানে আছেন, এবং একটা
লাউঞ্জ করা হয়েছে, যেটা আপনি ভিআইপিদের লাউঞ্জের মতো লাউঞ্জ। সেখানে আপনি খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক আপনার কম টাকায় সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে আপনি এখন বলতে পারেন সার্ভিসের মান অনুযায়ী। না, আমি একটু জাস্ট সরি ফর ইন্টারাপশন, আপনার অধীনস্থ নয়, কিন্তু সিভিল এভিয়েশনকে কিন্তু আপনারা কিন্তু তাদের উপর চাপ সৃষ্টি করতে পারেন, কিন্তু এটার সঙ্গে আমাদের সামগ্রিক জাতীয় স্বার্থ জড়িত। কিন্তু আমি মনে করি যে রিলেটেড সবগুলো মন্ত্রণালয়ের উচিত হবে যে এয়ারপোর্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে সার্বিকভাবে জোরালো প্রচেষ্টা চালানো এবং তাদেরকে চাপ সৃষ্টি ওই যে আমি বললাম যে আমাদের লোকগুলোর ব্যবস্থা করা হয়েছে, ওখানে লাউঞ্জ করা হয়েছে, সেটা তো তাদের সঙ্গে সমন্বয় করেই, এবং এই যে দাম কমানো হয়েছে সেটা বিমান বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমাদের পারস্পরিক সমন্বয় আছে বলেই কিন্তু আমরা এতটা এই এয়ারপোর্টে আমাদের অবস্থান সুদৃঢ় করতে পেরেছি। এবং আমি আপনাকে আহ্বান জানাবো যে আপনি এখন যান, এই সরকারের আমলে আপনি একটু হলেও উন্নত অবস্থা দেখতে পাবেন। আর আরেকটা সংকটের কথা এবং সম্ভাবনার কথা যেটা বলছিলেন জহির ভাই, সেটা আমি বলি যে আমাদের এই ট্রেনিং আমরা টিটিসিতে দিচ্ছি, সেটা আমি একটা বললাম আপনাদের, এবং আমরা প্রস্তুতি নিব তাদের ডিমান্ড অনুযায়ী আমরা প্রস্তুত করবো, আমাদের করবে। কিন্তু আপনি কখনো শুনেছেন যে কোনো ব্যাংক কোনো ঋণ দিচ্ছে কোনো ধরনের জামানত ছাড়া? এটা আমিও এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসবার আগে আমি জানতাম না। আমাদের প্রচার এত কম যে আমাদের এখানে যত ভালো কাজ হয় প্রচার ততটা হয় না। সেই জন্য আমি যে আজকে আসলাম এটারই একটা কিন্তু অংশ। মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আজকেও বলেছেন যে আপনাদের এত ভালো কাজের কিন্তু কোনো প্রচার নাই। উনি নিজে বলেছেন। আমি আজকে জানতে পারলাম যে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসা এই জাপানে যারা যেতে চায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত 10 লক্ষ টাকা দিচ্ছে। মানে কিসের এগেইনস্টে দিচ্ছে? আপনি তার কাছ থেকে কি নেওয়া হচ্ছে জানেন? তার কাছ থেকে একটা চেক নেওয়া হচ্ছে 10 লাখ টাকার বা 3 লাখ টাকা নিলে 3 লাখ টাকা, তার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেই এটা দিচ্ছে বিনা জামানতে এই টাকা তাকে দেয়া হচ্ছে। তো এটা আপনি এবং এটা তার অ্যাকাউন্ট থেকে একটা বিএফটিএন এর মাধ্যমে তার যেখানে সে ওখানে তার লিভিং এক্সপেন্সেস অথবা টিউশন ফি যাবে সেখানে চলে যাবে। এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এই ব্যবস্থাটা করব আমাদের প্রবাসী ব্যাংকের বিষয়ে। আর আপনি যেটা বললেন আমাদের যে সমস্ত প্রবাসী বন্ধুরা নিহত হয়েছেন এবং তাদের পরিবারের কেউ আহত হয়েছেন, তাদেরকে প্রবাসীদের কেউ যদি প্রথমে আমাদের মরদেহ এখানে আসে, আমরা প্রথমে তাদেরকে 35,000 টাকা দেয় শুধু দাফন কাপড়ের জন্য, তারপর তাদের 3 লাখ টাকা দেয় তাদের পরিবারকে, এবং পরে তার এই মৃত্যুর কারণ হিসেবে এটা চিহ্নিত করে আমাদের যে লিগ্যাল এইড আমরা সেটা দিই আমাদের এমবেসি থেকে। আপনি শুনেন, এক কথা শুনলে আপনি আশ্চর্য হবেন, আগের মাসে আমরা গেছিলাম সিলেটে, একটা পরিবার কম্পেনসেশন হিসেবে 99 কোটি টাকা পেয়েছে সৌদি আরব থেকে। আচ্ছা, এটা আমি একটু পরিষ্কার করবেন, এই জায়গাটা একটু পরিষ্কার হওয়া বোধহয় জরুরি। মানে আমরা প্রবাসীদের জন্য যে এই ফ্যাসিলিটিটা দিচ্ছি, এটা ক্যাটাগরি ওয়াইজ কারা? মানে প্রবাসী বলতে যারা আসলে চাকরি নিয়ে সেখানে গেছেন, নাকি যারা শুধুমাত্র প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে দিয়ে? না, আমরা দু ধরনের কথা বলছি আপনাকে। যারা আসলে শ্রমিক শ্রেণী, যাদেরকে আমরা আসলে রেমিটেন্স যোদ্ধা বলছি, সে মানে বেশিরভাগ মানুষ আমরা বিএবিটির টিকিট নিয়ে যায়, বিএবিটির কার্ড নিয়ে যায়, আর এখন কিছু মানুষ যায় বিএবিটির কার্ড ছাড়া। তো এখানে 2 ধরনের ব্যবস্থা আছে। আমরা ওয়েজার্নার্স বোর্ড বিএবিটির কার্ড নিয়ে যারা যায় তাদেরকে সাহায্য করি, আর যারা বিএবিটির কার্ড নিয়ে যায় নাই তারা তো মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে কার্ড নিয়ে যায় নাই বলে তো সে বাংলাদেশের মানুষ হিসেবে বিচ্ছিন্ন হয়ে যায় নাই। এখন সে তো আমার নারীর টানের মধ্যে সে বন্ধনে আবদ্ধ আছে, তাকে তো আনতে হবে। তখন আমি রেভিনিউ ফান্ড থেকে তাকে আনার ব্যবস্থা করি। আর আপনি যেটা বলেছেন যে মরদেহ আনার ব্যাপারে আগের হ্যাসেলগুলো একেবারে আমি বলি যে এখন নাই বললেই চলে। কারণ কি জানেন? কারণ ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি বলছি যে আমাদের লেবার উইং এর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটা আমি ফলো করি। সে যখন বলে যে ওখানে এরকম ক্যাজুয়ালিটি হয়েছে, আমি তখনই বলি যে টাকার সংস্থান আছে কি নাই, বলে যে আছে, আর না থাকলে বলে যে কালকে অধিযাচন পাঠাও এবং লাশ আনার ব্যবস্থা করো। আপনার 2 দিনের ভিতরে লাশ আসবার ব্যবস্থা হয়, এবং টাকার জন্য 1 দিন অপেক্ষা হয়েছে এমন কোনো দৃষ্টান্ত নাই। আরেকটা বিষয় আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে যেমন একটু আগে আপনি সিভিল এভিয়েশন কথা বললেন, একই সঙ্গে ধরেন এটা হয়তো রিলেটেড উইথ দি ফরেন মিনিস্ট্রি, কিন্তু প্রবাসী কল্যাণের সঙ্গে তো এটা একেবারে মানে কি ইন্ট্রিকেটলি রিলেটেড, হ্যাঁ, ভেরি মানে ক্রিটিক্যালি রিলেটেড। প্রবাসীরা
যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নানা ধরনের এমবাসি রিলেটেড সাফারিংসের সম্মুখীন হয়, ভিসা সংক্রান্ত, রিনিউয়াল সংক্রান্ত, এবং যে একটা সমস্যার সমাধানের কথা আপনি বলেছেন যে তারা মরদেহ পাঠানোর ক্ষেত্রে, কিন্তু ওভারঅল সার্ভিস রেন্ডারিংয়ের ক্ষেত্রে এখনও কিন্তু আপ টু দ্য মার্ক কোনো কি বলবো যে অ্যাপ্রিসিয়েশন কিন্তু আমরা পাই না শ্রমিকদের কাছ থেকে, বা আমাদের যারা শ্রমজীবীরা সেখানে বিভিন্ন দেশে আছেন তারা এখনও কিন্তু বলেন যে এমবাসির হয়তো বা তাদের জনবলের সংকট আছে, কিন্তু সার্ভিস কিন্তু এখন আপ টু দ্য মার্ক না। এই ব্যাপারে আপনারা কি? না, আমি সেটাই মনে করি, জনবলের সংকট প্রধান সংকট। আর এর মধ্যে আপনি ধরেন মানুষ হিসেবে তো সকল মানুষ সমান না, এর মধ্যে ভালো মানুষ মন্দ মানুষ, যেমন আমাদের প্রবাসীদের মধ্যেও আছে, আমরা যারা সার্ভিস দিই তাদের মধ্যেও আছে। তো সেটা আমরা মেনেই আমাদের দেশের মানুষ হিসেবে সেটা মেনেই আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা সর্বোত্তম সেবাটা তাদের দিতে চাই। কিন্তু আমাদের লোকবল লেবার উইংয়ে এবং ডিপ্লোম্যাটিক উইংয়ে মিলে এত কম যে আমাদের ধরো 10 লক্ষ লোক যেই দেশে আছে সেই দেশে আমাদের 5-7 জন লোক আছে যারা এই সার্ভিস দেয়। এটা বুঝেন যে কতটুকু সম্ভব সেটা দেওয়া। তারপরেও এখন অটোমেশন হওয়ার কারণে, আমাদের ওএপি হওয়ার কারণে আমরা অনেক দ্রুত তাদের কাছে পৌঁছতে পারি। হুন্ডি ডিসকারেজ করার ব্যাপারে কি করছেন আপনারা? এখন আমাদের কাছে তো হুন্ডি ডিসকাস করার জন্য তো আমরা তাদেরকে প্রণোদনা দিচ্ছি। আপনি দেখেন যে মার্চ মাসে হাইয়েস্ট রেমিটেন্স এসছে $3 বিলিয়ন মার্কিন ডলার। এরকম মানে আমার যে ফ্লো এখন আছে, এখন যে আপনার যুদ্ধ, তাও কিন্তু আমার কিন্তু রেমিটেন্সের ফ্লো কিন্তু কমে নাই। তো সুতরাং আমি যদি ওইটাকে অ্যাড্রেস না করতাম হুন্ডিকে, তাহলে আমার তো রেমিটেন্সের পরিমাণ এত বেশি বাড়তো না। এটা দ্বারাই আপনি একটা ইয়ার্ড স্টিক পান যে আমার নিশ্চয়ই আমি হুন্ডিকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছি যে আমার প্রপার চ্যানেলে টাকা বেশি আসছে। আপনি হাইয়েস্ট বাংলাদেশের ইতিহাসে হাইয়েস্ট রেমিটেন্স আসছে মার্চ মাসে 3.1। আরেকটা যদি আপনাকে পেয়ে গেছে, মানে যে লেবার সেন্ডিং যে সিন্ডিকেশনের কথা শুনি আমরা, এইটা কিভাবে অ্যাড্রেস করতেছেন? কোনখানের সিন্ডিকেশন আপনি বলছেন? মানে ধরেন মালয়েশিয়ার কথা বলা হয়, বা বিভিন্ন কান্ট্রি স্পেসিফিক যে একটা গোষ্ঠীরা এটাকে নিয়ন্ত্রণ করে। আমি আপনাকে একটা কথা বলি, এই যে লেবার পাঠানোর মানে লেবার বা কর্মী পাঠানোর, আমরা লেবার বলতে চাই না, তাদের যে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের পাঠানোর আমাদের ম্যান পাওয়ার, আমাদের এখানে কোনো সিন্ডিকেট নাই। আপনি একটা দেশ তার একটা সিস্টেম FWCMH আছে, ধরেন এই যে আপনার মালয়েশিয়ায়, সেটার নাম দিয়েছে সিস্টেম, আর আমরা এটার নাম দিয়েছি সিন্ডিকেট। আমি এটা মাননীয় প্রধানমন্ত্রীকেও বলেছি যে ওর সিস্টেমের মধ্যে আপনি কাজ করতে হবে যদি আপনি লোক পাঠাতে চান। আমাদেরকে যে তার নামও উল্লেখ করে দেয় যে অমুক 21টা কোম্পানি যারা রিক্রুটমেন্ট এজেন্সি হিসেবে কাজ করে। রিসিভিং এন্ডে যিনি আছেন, যিনি লোক নেবেন, তার শর্ত কিন্তু আমরা মানতে হয়। আপনি যদি লোক পাঠাতে চান আর আপনি যদি অভিমান করেন যে আপনি যে শর্ত দিলেন এই শর্ত আমি মানি না, আরো 5টা দেশ মানি না, আমি মানি না, সেই ক্ষেত্রে তো আপনি লোক পাঠাতে পারবেন না। আরো 5টা যে দেশ মানে সোর্স কান্ট্রি আছে তারা যদি মানে আপনারও মানতে হবে। এখন ধরেন যে সিস্টেমটা তারা চালু করেছে সেই সিস্টেমের মধ্য দিয়ে আপনার যেতে হবে। আপনি যদি যেতে পারেন না বলে 31শে মে থেকে আপনার এই মালয়েশিয়া বন্ধ। এখন আপনি সিন্ডিকেট বলে সেটাকে বলছেন, আপনি যত কিছুই হোক না কেন আপনার কিন্তু প্রাণশক্তি হচ্ছে আপনার এই যে রিক্রুটিং এজেন্সি। আচ্ছা, আমি এই পর্যায়ে একটা বিরতিতে আমাকে যেতেই হচ্ছে। আমি এখান থেকে আলাপটা করব, মানে সিন্ডিকেটের ব্যাপারটা পরিষ্কার হওয়া খুবই জরুরি, কারণ আমরা দীর্ঘদিন ধরে প্রবাসীদের আপনাকে আমি অনুরোধ করি যে আমি বললাম যে রিক্রুটিং এজেন্সি ছাড়া আপনার লোক পাঠানোর কোনো ব্যবস্থা নাই। একটা ব্যবস্থা ছোট্ট আছে, সেটা হলো আমাদের BOSL, যেটা সরকারি প্রতিষ্ঠান, সেটার কিন্তু সক্ষমতা অতটা নাই যতটা লোক আমরা পাঠাই। সেই ক্ষেত্রে আমরা কনফিডেন্সে নিতে হয় আমাদের এই রিক্রুটিং এজেন্সিগুলোকে। এখন আপনি বলছেন রিক্রুটিং এজেন্সিরা অনেক সময় তো ভালো কাজ করে না, তাদের অনেক দুর্নাম হয়, কিন্তু তৎসত্ত্বেও তাদেরকে তো আপনি বাদ দিতে পারবেন না, তাদের হ্যান্ডেল করতে হয়। এটাই জানার চেষ্টা করবো, মানে আমি আপনাকে নাম ধরে বলতে পারি এই কোন এজেন্সিগুলো আসলে এরকম বিভিন্ন সময় বিতর্কের মুখোমুখি হয়েছেন, এবং তাদের মধ্যে কিছু কর্মকর্তা দুর্নীতির কারণে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। তার মানে ঘটনা ঘটে যাওয়ার পরে শাস্তিগুলো আসছে, যেটা সাংবাদিক জরুল আলম খুব চমৎকার করে বলছিলেন যে সিন্ডিকেটের প্রশ্নটা তখন আসে, প্রিভেন্টিভ মেজার্স গুলো নাই।